এই তেল লাগবে নাকি? তেল কারো যদি তেল লাগে তাহলে আমার কাছ থেকে 2 লিটার তেল নিতে পারেন। কারো কি এমার্জেন্সি তেল লাগবে? এই যে ভাই একটু শুনেন, আমাকে একটু আগে যেতে দিন। আমার ওই যে রুগী হাসপাতালে ভাই, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। ধরুন আমরা সকাল থেকে সিরিয়ালে আছি, আপনি আসছেন আগে যাওয়ার জন্য। আগে দেওয়া যাবে না, আপনি লাইনে আসেন। কারো কি এমার্জেন্সি পেট্রোল লাগবে? আরে আপু, আপনি কি তেল দিতেছেন? আমাকে কি দেওয়া যায়? আপু আমার রুগী হাসপাতাল, আমাকে একটু তেল দেন না আপু। কত করে? এমার্জেন্সি লাগছে তাহলে নিয়ে যান। কত কত? আপনি একটু বাড়িয়ে দিন আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তেলটা নিতেছি। আমার ইমার্জেন্সি লাগতেছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু এদিকে আসেন। আসলে আমার রুগী হাসপাতালে তো, নাহলে আজকে আমার রুগী মারাই যেত। আপু আপনি আমাকে বাঁচিয়েছেন, ধরেন টাকাটা রাখেন, যত রাখবেন রাখেন। না ভাই, আপনি একটা কাজ করেন, আমাকে ভাঙতি কিছু টাকা দেন। এত টাকা আমার লাগবে না। আসলে আমার ইমার্জেন্সি তো ভাঙতি না, আসলে আপনি রেখে দেন তাহলে পুরোটা আমি। না তাহলে আপনি নিয়ে যান। আপনি কোন সময় পেলে আমাকে এসে ভাঙতি টাকাটা দিয়ে যান। আরে আচ্ছা, আপনাকে পাবো কোথায়? আমাকে এই পাম্পের আশেপাশেই পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেছি। আচ্ছা ভাই দেখেন তো, তাড়াতাড়ি এই ওষুধগুলো দেন তো, তাড়াতাড়ি দেন ভাই, একটু তাড়াতাড়ি দেন। ঠিক আছে ভাই। আরে তুই এখানে? আরে কাঁদছিস কেন? এই কি অবস্থা? রোগীর কি অবস্থা? তোর বাবার কি অবস্থা? ভাইয়া তুমি আসতে অনেক দেরি করে ফেলাইছো, এখন আর কোনো কিছু সম্ভব না। আমি চলে গেছি। রাজু কি বলছিস তুই এসব? তোর ভাবি ছুঁয়ে লেগেছে মানে? এসব কি বলতেছিস রাজু? ভাইয়া ডাক্তার তোমার অনেক খোঁজাখুঁজি করছিল, কিন্তু তোমার পাই নাই ভাইয়া। আমরা কেউ কোথাও খুঁজা সিজার করাইতে লেট হয়েছে। আর ভাবি কোথায় তোর ভাবি? কোথায় কোথায়? আয় ভাই আমার সাথে আয়। কাঁদিস না ছোট ভাই, মানুষ চিরকাল বাইসে থাকে না, মরতে একদিন হবে। কান্দিস না, উঠ ভাই উঠ উঠ। মানুষ তো আর চিরকাল বাইসে থাকে না। এই উঠ, তোরা কান্দাছিস কিছু না? আমি আছি তো, আমি তোকে বড় ভাই না বাইরে। আরে মানুষ চিরকাল বাইসে থাকে না তোরে ভাই, মরতে তো হবে। এটা তোর ভাগ্যে ছিল, মেনে নিতে হবে। আর টেনশন করিস না, আমি তোদের বড় ভাই, আমি তো আছি। আমার মায়ের কি হয়েছে? মায়েরা তো এতিম হয়ে গেল। আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো ভাই, কান্দিস না ভাই। ভাই তুই আর কান্না করিস না। কাল রাত থেকে শুধু কান্নাই করে যাচ্ছিস। তুই তো কিছু খাসও নেই এখনো পর্যন্ত। আমার খাবার যাচ্ছে না, আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। মা মরা মেয়েটা এখন কে পালবে, কে দেখাশোনা করবে? তুই হয়তো 2 দিন আছিস, তোরও তো স্বামী সংসার আছে। আমি এখন কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না। তুই খা, আমি খাবার খাবো না। খা, খেয়ে নে। আরে ভাই তুই খাবারটা খা। তাছাড়া মানুষ কি সারা জীবন বেঁচে থাকে নাকি? আর তাছাড়া তুই কি ভুলে গেছিস যে তোর একটা মেয়ে আছে? অন্তত তোর মেয়ের দিকে তাকিয়ে হলে তো তোকে শক্ত হতে হবে, তাই না? বাবা আমার মাকে এনে দাও। আচ্ছা ভাই তুই থাক তাহলে। আর আমি তো 1 সপ্তাহ হয়ে গেছে তোর বাসায় এসেছি। তোর দুলাভাই কি খাচ্ছে না খাচ্ছে আর তুই বুঝিসই তো, পরে সংসার করি। আর হ্যাঁ, তোর মেয়েকে নিয়ে যদি বেশি সমস্যা হয় তুই আমাকে বলিস, আমি এসে ওকে নিয়ে যাব। ও না হয় আমার কাছে থাকবে, আমিও ওর দেখাশোনা করব। হ্যাঁ রে আপু, চলেই তো যাবি, কেউ তো থাকবে না। কারণ বাবা চলে গেল, মা চলে গেল, বউ চলে গেল। একটা সময় দেখা গেছে যে আমাকেও চলে যেতে হবে, কিন্তু কষ্ট হচ্ছে মেয়েটাকে নিয়ে। এই ছোট বাচ্চা, 4 বছর বয়সের বাচ্চাটাকে আমি রাখবো কি করে, তাকে দেখাশোনা করবো কি করে, আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারতেছি না। আজকে যদি মা থাকতো অন্তত, তাহলে হয়তো বাচ্চাটাকে দেখে শুনে রাখতে পারতো। কি বলবো, যা তুই, তোর তো সংসার আছে, দেখি আমি একটা ব্যবস্থা হবে। একটা কাজের মেয়ে আনার ব্যবস্থা করতেছি, একটা কাজের লোক যদি রান্না বান্না করে দেয় অন্তত আপাতত কিছুদিন, এইভাবে চলতে হবে। ঠিক আছে চল, তোকে আগিয়ে দিচ্ছি। আয় আপু, কি করবো আর আসলে। আর দুলাভাইকে পাঠাইস, একটা অনুষ্ঠান তো করতে হবে। ওই যে তুই যা, এখন তো একা হয়ে গেলাম। যাই হোক, মেয়েটা উপরে খেলা করতেছে, তাহলে চল গাড়িতে উঠাই দি। আর অটোতে উঠাই দিলে তুই যাইতে পারবি তো না? হ্যাঁ।
আজকে আমরা বেড়াতে যাব। আমরা কোথায় যাব? পুকুর বেতে হাহা, তুমি কি বাইকের সামনে বসবে না পিছনে? সামনে। আচ্ছা ঠিক আছে, চলো তুমি সামনে বসবে। চলো আজকে আমরা বেড়াইতে যাব, একদম অনেক বেড়াবো আজকে আমরা ফুফুর বাসায় চলে আসছি। আপু দরজা খোল, দেখ আমরা আসছি, দেখ কে আসছে, আমার মেয়েও আসছে। আপু, আরে এখন আবার কে আসলো? আপু, আরে তোরা আরে চলে আসছি। আরে আম্মু তুমি চলে এসছো? আল্লাহ, আরে ভাই আসলে আয়, ও কান্না করতেছিল তো ভাবলাম ঘুরে আসি তোর এখান থেকে। ভাইয়া কোথায়? তোর ভাইয়া তো অফিসে। ও আচ্ছা আচ্ছা, অফিসে গেছে, আসতে মনে হয় লেট হবে তাই না? আর হচ্ছে কি, ও একটু কান্নাকাটি করতেছে, বলতেছে ফুফুর বাসায় যাবো, তো ভাবলাম যে ঘুরাই নিয়ে আসি। ও তো আসলে একদম একা হয়ে গেছে, ওকে একটা বিড়াল কিনে দিছি, শুধু ওই বিড়ালটাকে নিয়ে সারাক্ষণ খেলা করে। বিড়ালটা তোমার পছন্দ হয়েছে? বিড়ালটার নাম কি রাখছো যেন? আচ্ছা, আমাদের বিড়ালটার নাম হচ্ছে মাফিন, বুঝছিস বোন? তাই? আর হচ্ছে ইয়া কর, ওই যে পানি দে না, প্রচুর পানি পিপাসা লাগছে, যা নিয়ে যা আচ্ছা খেলা। ঠিক আছে, তুই বস, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা মা, তুমি খেলা করো, আমি তোমার আব্বুকে একটু পানি দিয়ে আসি। আচ্ছা আচ্ছা ভাই, ভালো হয়েছে তুই এসেছিস। তাছাড়া মেয়েটার কথা আমার অনেকদিন ধরে অনেক মনে পড়ছিল তো। আর আমি আজকে সকালে তোর পছন্দের গরুর মাংস রান্না করছি। হ্যাঁ আপু, গরুর মাংস রান্না করছিস, ভালো হয়েছে। আসলে কি বলবো, খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট পাই না, জানোস তো, মন মানসিকতা ভালো না থাকলে যা হয় আর কি। আচ্ছা শুন না, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি তোর দুলাভাইয়ের সাথে বলছি কথাগুলো, তো তোর সাথেও কথাগুলো বলতে চাইতেছি আর কি। আচ্ছা তুই আবার আমার কথাগুলো শুনে মনে কিছু নিস না। আমি তোর বড় বোন হিসাবে আমি ফ্রি মাইন্ডে তোকে কথাগুলো বলতেছি আর কি। আরে তুই এভাবে কথা বলছিস কেন? বল, কি বলবি? তোর সাথে আমার কি এরকম কিছু নাকি যে বলতে সংকোচ করছিস? আমরা ভাই বোন, আমরা তো ফ্রি সবসময় ছিলাম তাই না? বল কি বলবি, বল। আসলে বলছিলাম কি, তোর তো বউ অনেকদিন হলো মারা গেছে, তো আমি আর তোর দুলাভাই একটা মেয়ে দেখছিলাম, তো বলছিলাম তুই যদি মেয়েটাকে একটু দেখতি, দেখে যদি তোর ভালো লাগতো তাহলে আমরা তোর জন্য মেয়েটাকে নিয়ে আসতাম। আপু তুই সব কি বলছিস? না না, এটা সম্ভব না। আমি ওকে পালতে পারবো? আমি পালতেছি না, আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, ওকে নিয়ে তো আমি আছি তাই না? আর তাছাড়া আমি বিয়ে করলে সে আমার মেয়েকে যত্ন করবে না, সৎ মা। আমি এটা চাই না, আমি চাই না, এটা পারবো না। আরে তুই এসব কি বলছিস ভাই? তাছাড়া সব মেয়েরা যে খারাপ হয় তা তো না। আর আমি আর তোর দুলাভাই যে মেয়েটাকে দেখছি, সে মেয়েটা না অনেক ভালো। তুই দেখিস, মেয়েটা তোর মেয়েকে অনেক ভালোবেসে রাখবে, অনেক আগলে রাখবে। না রে আপু, আমি পারবো না আমার মেয়েটাকে এভাবে সৎ মার হাতে তুলে দিতে। আমি ওকে নিজেই দেখাশোনা করবো, নিজেই লালন পালন করবো। আর এগুলো নিয়ে তোদের ভাবতে হবে না। বেড়াইতে আসছি, এসব বলে উল্টাপাল্টা কথা বলে মনটা খারাপ করে দিস না। আমি এখন বিয়ে শাদী নিয়ে ভাবছি না। যদি কাউকে ভালো লাগে, যদি কাউকে কখনো পছন্দ হয়, যদি প্রয়োজন মনে করি, তখন তোদেরকে শেয়ার করব। এর আগে এসব নিয়ে কথা বলিস না, আমার মেয়েটা মন খারাপ করবে। দেখ ভাই, তুই না করিস না। মেয়েটাকে তোর দুলাভাইয়ের অনেক পছন্দ হয়েছে। তাছাড়া মেয়েটার বাবা মা না অনেক প্রভাবশালী, অনেক টাকা পয়সার মালিক ওরা। ওই মেয়েটা যদি তোর বউ হয়ে আসে তাহলে তোর কোনো অভাব থাকবে না। আপু তুই এসব কি বলছিস? অভাব থাকবে না? আল্লাহ আমাকে কোন দিকে অভাবে রেখেছে? দেখ, শুধুমাত্র অভাব আমার না, আমার মেয়েটার একটা মায়ের অভাব। কিন্তু ওর মা যে আর নেই পৃথিবীতে, এখন ওর মা ছাড়া আর এই অভাব ওকে কখনোই পূর্ণ করা যাবে না। আমি চাই না এসব কথা বলতে। তুই যদি পারিস চারটে ডাল ভাত খাওয়াস, না হলে আমরা চলে যাচ্ছি। এসব কথা নিয়ে আমি বলতে চাচ্ছি না, কেন বুঝছিস না? তাছাড়া ওর সামনে ও কষ্ট পাবে, আমি চাচ্ছি না ওর মনে কষ্ট যাক। আমি তো বাবা, আমি ওর মায়ের অভাব পূরণ করব, বাবার অভাব পূরণ করব, ওর কোনো কিছু অভাব রাখবো না আমি। তুই এসব নিয়ে ভাবতে হবে না, বললাম তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার মনে হয় তুই কথাগুলো একটু ভেবে দেখলে ভালো হয়। আচ্ছা তুই বস, আমি তোদের জন্য খাবারের আয়োজন করি। বাবা ফুফু এসব কি বলে? এসব কিছু না মা, তুমি এগুলো নিয়ে ভাবিও না, তোমার কিচ্ছু হবে না। আমার মা, আমরা সবাই একসাথে থাকবো। আচ্ছা ভাই, একটা কথা জানতে চাইছিলাম আর কি। একটা মেয়ে, ওই দিন আমি পাম্পে তেল নেওয়ার সময় সে হাতে করে তেল বিক্রি করতো, যে এই পাম্পে আর কি। মেয়েটাকে খোঁজাখুঁজি করতেছি, ওইদিকে জিজ্ঞাসা করলাম, অনেকে বলতেছে নাই। আপনি কি দেখছেন মেয়েটাকে? হালকা লম্বা করে, চিকন করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এখানে কাজ করে। এখানে আছে? হ্যাঁ, ভিতরে যান আপনি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ভাই।
হ্যালো আপু, এক্সকিউজ মি, আমাকে চিনতে পারছেন? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আরে আমি ওই যে তেলের পাম্পে আমি যে তেল নিছিলাম, যে আপনি আমাকে 2 লিটার তেল দিলেন, আপনাকে টাকা দিতে পারি নাই, ভাঙা ছিল না, মনে পড়ছে? ও হ্যাঁ, মনে পড়েছে, সেদিন আপনাকে তেল দিয়েছিলাম। যাই হোক, আপনার নাকি কি অসুস্থ ছিল, সে কি এখন সুস্থ হয়েছে? হ্যাঁ, ওই দিনে না আসলে আপু, ওই দিন আপনি আমাকে সহযোগিতা করছেন, আমি আপনার ঋণের কথা বলতে পারবো না, কিন্তু আমি একটা ফার্মেসিতে গিয়ে ওষুধ টষুধ নিয়ে আমি মেডিকেলে যাওয়ার পরে আমার ছোট ভাই বলে যে আমার ওয়াইফ আর বেঁচে নেই। আমার ওয়াইফের আসলে ডেলিভারি সমস্যা ছিল, আমাকে ডাক্তার বলেছিল দ্রুত সিজার করাইতে হবে। তো আমার এটা দ্বিতীয় সন্তান, প্রথমটাও সিজারই হয়। আমার একটা মেয়ে আছে, কিন্তু ওই যে তেলের অনেক সিরিয়াল, আমি গিয়েছিলাম বাইক নিয়ে, যে কিন্তু আসলে অনেক লেট হয়ে গেছে। আমি তেল পেয়েছি, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু কি যে হলো জানেন, আমি একেবারে শেষ হয়ে গেছি আজকে। সেজন্য আপনাকে খোঁজাখুঁজি করে অনেক দীর্ঘ লাইন, যারা তেল নিতেছে তারা তো নতুন নতুন মানুষ, চেঞ্জ হয়, আমি কাউকে বোঝাতে পারছিলাম না। তখন এই রেস্টুরেন্টে এসে কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, একজন আপনার খোঁজ দিল। আসলে আমি তো আপনার কাছে ঋণী হয়ে আছি, আপনি 2 লিটার তেল দিয়েছিলেন আমাকে, এই নেন 500 টাকা রেখে দেন, আর আমার জন্য দোয়া করবেন। আসলে আমি বড় একা হয়ে গেছি। স্যার, কিছু অর্ডার করবেন? হ্যাঁ, ওই নাস্তা কি আছে? আরে তুমি তুমি এখানে? হ্যাঁ স্যার, আমি এখানে নতুন করে কাজ নিয়েছি। তাছাড়া আপনি এখানে কি করছেন? আসলে আমি যাচ্ছিলাম এদিকে, তো দেখলাম রেস্টুরেন্টটা নতুন একটা রেস্টুরেন্ট, এখানে স্বপ্ন ছায়া, তো ভাবলাম যে একটু বসি, একটু নাস্তা করে যাই, কিন্তু তোমাকে এখানে দেখে তো আমি পুরো অবাক। স্যার, অবাক হওয়ার কিছুই নেই। তাছাড়া আমি গরিব মানুষ, তো যেখানেই কাজ পাই সেখানেই কাজ করি, কারণ কাজ করে আমার সংসারটা চালাতে হয়। ও আচ্ছা, তোমার ফ্যামিলিতে কেউ নাই তাই না? তোমার দেখাশোনা বা তোমার গার্ডিয়ান কে আছে? স্যার, আপনি আমার বাবা মার কথা জিজ্ঞাসা করছেন? আমার বাবা মা তো আমাদেরকে অনেক ছোট রেখেই মারা গেছে, আর আমার একটা ভাই আছে প্রতিবন্ধী। আমার বাবা মা নেই, তাই আমার সংসারটা আমার নিজেরই কষ্ট করে রোজগার করে চালাতে হয়। ওই ছোট ভাই একটা আছে, দিন শেষে যা রোজগার করতে পারি ওইটা দিয়ে ভাইয়ের ওষুধ নিয়ে যাই, আর বাকি টাকা দিয়ে সংসারটা চালাই। বুঝতে পারছি, অনেক কষ্টে চলছে। তুমি আসলে লেখাপড়া করো নাই তাই না? না স্যার, আমি লেখাপড়া করেছিলাম 10 পর্যন্ত, পরে বাবা মা মরে যাওয়ার পর আর লেখাপড়া হয়নি। তাছাড়া স্যার, আমি যদি লেখাপড়া করতাম তাহলে আমার সংসারটা কিভাবে চলতো, আর আমার ভাইয়ের চিকিৎসার খরচ কিভাবে চলতো? একটা কথা কি জানেন, পেটে যদি খাওন না থাকে তাহলে লেখাপড়া করে কি লাভ বলেন? আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি কি একটু সময় দিতে পারবা? স্যার, আমি আপনার লাগে এখন কথা কমো কেমনে? তাছাড়া আমার তো এখন ডিউটি চলে, ডিউটি শেষ হইলে আপনার লাগে পরে কথা কমো আনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য কিছু যে নাস্তা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসলে যে কারণে তোমাকে এখানে ডাকা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি যদি কিছু মনে না করো তাহলে। হ্যাঁ, কি কথা বলেন? ও বুঝতে পারছি, আমি গরিব মানুষ, তো হয়তো আপনি আমার কোনো কাজ দিবেন, তাই না? হ্যাঁ, তুমি তো অনেক ট্যালেন্ট দেখি, তুমি কিভাবে বুঝলে যে আমি তোমাকে একটা কাজ দিতে চাই? হ্যাঁ, কারণ কাজ ছাড়া আমার সাথে আবার আপনার কি কথা, তাই আইডিয়া করে ফেলছি যে আপনি হয়তো কাজের বিষয়ে কথা বলবেন। হ্যাঁ, তোমাকে একটা কাজ দিতে চাই, কাজটা অবশ্য অনেক বড়। আমি জানি না তুমি পারবে কিনা, কিন্তু তুমি যদি চেষ্টা করো আমার মনে হয় পারবে। কারণ ওই দিন তোমার জীবনের গল্পটা শুনে সত্যি খারাপ লাগলো। আসলে কিভাবে যে বলতে চেয়েছিলাম যে তুমি কি আমার মানে তুমি কি আমার জীবনের দায়িত্ব নিতে পারবে? সারা জীবন আমার হয়ে থাকবে। আমি সত্যি কথা বলতে তোমাকে অনেকবার দেখেছি, যতবার দেখছি ততই অবাক হচ্ছি। আর তুমি হয়তো একটা বিষয় জানো যে আমার একটা ছোট মেয়ে আছে। তো ফ্যামিলি বলতে আমার আসলে ওরকম কেউ নাই। আমার একটা বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে, এখন শুধু একটা মেয়েটার বয়স 4 বছর, তোমাকে হয়তো বলছিলাম। তো তাকে নিয়ে আমি
কোথাও যাওয়া, চাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, কোনো কিছু হচ্ছে না। আরে আপনি এসব কি বলছেন? তাছাড়া আমি একটা গরিব মেয়ে, একটা অসহায় মেয়ে। আমার না আছে বংশ পরিচয়, না আছে বাবা মা, কেউ নেই। তাছাড়া আমি যদি এখন বিয়ে করি, আমার বাড়িতে একটা প্রতিবন্ধী ভাই আছে, আমার ভাইটা তো একা হয়ে যাবে। তাছাড়া আপনি যদি আমাকে বিয়ে করেন, আপনি সমাজে মুখ দেখাবেন কি করে? আমাকে নিয়ে কখনো বড় কথা বলতে পারবেন না, কারণ আমি গরিব। তুমি কি বলছো এসব? তোমার পরিচয় হচ্ছে তুমি একজন মানুষ, আর তুমি গরিব, সেটাতে আমার কোনো সমস্যা নেই। আর তুমি যদি টাকা পয়সাওয়ালা হতে, তুমি যদি বড় লোকের একটা মেয়ে হইতে, তাহলে কি তুমি আমাকে ভালোবাসতে, আমাকে বিয়ে করতে, আমার সন্তানকে দেখে শুনে আমাকে বিয়ে করতে না। আমি তোমাকে ছোট করছি না, আমি চাচ্ছি যে তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই। তুমি রাজি হয়ে যাও প্লিজ, আমি তোমার কাছে অনুরোধ করছি। আমি তোমার ভাইয়ের দায়িত্ব, আমি তোমার দায়িত্ব, সবকিছুর দায়িত্ব নেব। তুমি শুধু আমার দায়িত্ব আর আমার মেয়েটার দায়িত্ব নেবে। আমি তোমার উত্তরের অপেক্ষা থাকবো। আমি তাহলে আজ উঠি, আবার কালকে দেখা হবে। ভালো থাকো। এই শালা বাবু, তুমি কোন এলাকায় নিয়ে আসলা? বুঝলাম না, এইসব এলাকায় মানুষ আসে? তোমার এতগুলো আমার বন্ধু বান্ধবের বোন শালি দেখাইলাম, একটা মেয়েও পছন্দ করলা না। আরে কোথায় জঙ্গলের মধ্যে চলে আসছে, গরিব এলাকার মধ্যে। এই তোমার ভাই কি হয়েছে বুঝলাম না, কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে তোমার ভাইয়ে? ভাইয়া আসলে একটু ভালো জিনিস পাইতে হলে একটু কষ্ট করতে হয়। দেখেন না কোথায় নিয়ে যাই। এই তো দুলাভাই চলে আসছি। কি কোথায় নিয়ে আসছোস? কি গরিব এলাকার মধ্যে? আসো আরে রাজু, আয়। দেখি কি করে তোমার ভাইয়ে। কই আসো আসো আসো, বেরো। কোথায় নিয়ে আসছে আসেন ভাই, আসেন। দেখো না পরিবেশ, দেখো না তোমার আরে ভাইয়ের রাজু, আয়। পছন্দ। আমি বুঝতে পারতেছি না যে কোথায় নিয়ে আসছে তোমার ভাই আমারে। তোর এতগুলো মেয়ে আমি দেখাইলাম, একটা মেয়ে তুই পছন্দ করলি না, আর এখানে কোথায় জঙ্গলের মধ্যে নিয়ে আসছস? কি অবস্থা, কেমন আছো তুমি? জি ভালো আছি। তাছাড়া হঠাৎ আপনারা আমার বাসায়? আসলে হঠাৎ করে আসার উদ্দেশ্য আছে। ওনারা হচ্ছে আমার বোন, আমার দুলাভাই, আর হচ্ছে ছোট ভাই। আসসালামু আলাইকুম। মানে হয়েছে কি, মানে আসেন ভাই, ভিতরে আসেন, আমাদের একটু বসতে দাও। হ্যাঁ আসেন। হ্যাঁ ভিতরে দুলাভাই আসেন। কি কোথায় নিয়ে আসতো বুঝলাম না। এই শুনো, তোমার ভাইয়ের কি রুচি দেখছো? কোথায় নিয়ে আসছে? সি, আমার কাছে ঘৃণা লাগতেছে। তোমরা যা ইচ্ছা তা করো, আমি না এসবের মধ্যে। আরে আরে, তুমি এমন করতেছো কেন? বসো, একটা বাসায় আসছো বেড়াতে, তুমি একটু চুপ থাকো না। আর তাছাড়া ভাই যখন বিয়ে করতে চাইতেছে, তো ওর পছন্দ হয়েছে, বিয়ে করো, তাতে তোমার সমস্যা কি? তোমার হতা আমার ভালো লাগে না। তোমার মতো মাইয়ের বিয়া করে আমার জীবনটা নষ্ট হইয়া দিছি। আমি কি কই আমার কথা তুই বুঝ। এরকম কথা নকইস আমার লগে। তোর ভাই এই মেয়েরে পছন্দ করছে, তো তোরা যা মন চায় তা কর, আমি এসবের মধ্যে নাই। ছোট লোকের কাছে আমারে নিয়ে আসছে, আমি কত ভালো ভালো মেয়ে দেখাইছি। থাক তোরা তোরার মতো, তোর বাইরে বিয়ে করাইতে মন চাইতো তো করা, আমি নাই এসবের মধ্যে। ভাই 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 থাক তো। ভাই আমার কথাটা শুনেন ভাই। কি কথা শুনবো আমি? আমার একটা কথা শুনেন। তোর আমি কত সুন্দর সুন্দর মেয়ে দেখাইছি, ওগুলো তোর ভালো লাগে নাই? তুই এখানে কোথায় নিয়ে আসছিস আমারে? আচ্ছা ভাইয়া, আমার একটা অনুরোধ রাখেন প্লিজ, আমি একটু কথা বলি আপনার সাথে। দেখেন ভাইয়া, আসলে এই মেয়েটা গরিব আমি মানলাম। সে রাস্তায় তেল বিক্রি করতো, রাস্তাঘাটে কোনো রকম তার জীবনযাপন, তার বাবা নাই, মা নাই। দেখেন আমার 4 বছরের একটা বাচ্চা আছে, আর এই পরিস্থিতিতে কেউ আমাকে বিয়ে করতে চাইবে না। বিয়ে করলেও বলবে যে তোমার বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি মূলত বিয়ে করতেছি আমার বাচ্চাটাকে যেন দেখে শুনে রাখে, আমার বাচ্চাটাকে যেন নিজের মায়ের মতো করে ব্যবহার করে। আর আমি ওর সাথে দীর্ঘদিন যাবৎ কথা বলি, দেখা করি। আমি চাচ্ছি যে হ্যাঁ, গরিব একটা মেয়ে বিয়ে করলে হয়তো তার মধ্যে অহংকার কাজ করবে না। টাকা পয়সাওয়ালা আল্লাহ আমাদেরকে দিয়েছে টাকা পয়সা, কিন্তু এখন যদি আমি বড় লোকের একটা মেয়েকে নিয়ে আসি, হয়তো আমার মেয়েটা মা ডাকতে পারবে না। হয়তো সৎ মায়ের আচরণ তো আপনারা জানেন। তাই আপনার কাছে অনুরোধ আমার, হয়তো আপনি সরাসরি ওকে অপমান করছেন, ও হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু ও মানুষটা এরকম না। আসলে মানুষ তো, আল্লাহ মানুষকে গরিব বানায়, কিন্তু তার মধ্যে একটা মন আছে। আপনি প্লিজ দুলাভাই, আপনি আমার রিকোয়েস্টটা রাখেন, আমার অনুরোধটুকু রাখেন। এই শুনো শালা, তুমি আমার বুঝ দিতেইব না। দাড়ি মোস আমার এমনি পাকে নাই, কথা বুঝছো?
এই সমস্ত মেয়েরা গরিব অসহায় দেখাইয়া তোমার টাকা পয়সা দেখছে, তোমার সম্পত্তি দেখছে, তুমি মনে করতেছো যে গরিব দেখে তোমার বাচ্চারা আদর করব, সোহাগ করব, মায়ের মতো বুকে আগলায় রাখবে না। তোমার টাকা পয়সা হাতায় নিয়ে দেখবে যে তোমার লাথি বেড়ে বাইর করে দিছে। এগুলো ওই সমস্ত মেয়ে। বড় লোকের একটা মেয়ে বিয়ে করো, ওরা শিক্ষিত, ওরা চিন্তা ভাবনা করে তোমার বাচ্চাটার খেয়াল রাখবে। এই সমস্ত মেয়েদেরকে বিশ্বাস করো না। কত দেখছি টাকা পয়সা হাতে দিয়ে চলে যায় গা, আর তুমি এই মেয়ের জন্য পাগল হয়ে গেছো গা। না ভাইয়া, আমিও তাই ভাবতেছি যে দুলাভাই যা বলছে সঠিক কথা বলছে উনি। মানে তোমারও কিরকম চয়েস, মানে শহরের থেকে তুমি আসো কোন গ্রামে খ্যাত এলাকাতে এরকম একটা মেয়েরে বিয়ে করবা, আমাদের বাসায় নিয়ে উঠাবা তুমি, মানে তোমার কি চিন্তাধারা আমি বুঝতেছি না ভাইয়া। আপনি দেখেন এখান থেকে যাওয়ার ব্যবস্থা করেন। এই দেখছো, আমার ছোট শালাটা ঠিক আছে, ও আমার কথাগুলো বুঝছে। ও শিক্ষিত না, ও বুঝবে না। আর এই শিক্ষিত হয়ে মূর্খের মতো কাজ কারবার শুরু করে দিচ্ছে। ও তাই ফকির নির্মাই আর লেগে পাগল হয়ে রয়েছে এখানে। এসব হবে না, চল জায়গা দিবে। এই তুমি কি আমার সাথে যাবা, না এই ফকির নির্মাই রে নিজের ভাইয়ের বউ করে এখানে ঘরে নিয়ে যাবে? কোনটা করবা? চলো আমার লগে আসো। ভাই ভাইয়া কি আমি তুই গেলাম। তোর এই ফকির নির্মাইয়া পছন্দ তো? তুই বিয়ে করে ঘর সংসার কর। আজকে থেকে আমার দুলাভাই পরিচয় দিবি না। আর তুমি আমার কথা শুনবা না তোমার ভাইয়ের কথা শুনবা? আর আমার কথা শুনবা? চলো চলো, তুই মেয়ের ওই সংসার কর। তাই ভাইয়ের কথা বুঝলি না তো? যখন সবকিছু হারাবি তখন বুঝবি এই গরিব ছোট লোক এগুলো যখন সবল মারবে তখন টের পাইবা। বলে দিলাম। ভাই আমার বাসা নামাই দিন। ফৈনির মাইয়ের এখানে রাজরানী বানাইতে আসছে। এই ছোট এর বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, বুঝছ? চল। চলেন না। আরে সোয়া, তুমি কাঁদছো কেন? আমি বুঝতেছি না তুমি কাঁদছো কেন। তুমি কাঁদবে না, কাঁদবে না তুমি। আসলে ওরা হয়তো ভুল বুঝতেছে, ওরা টাকা পয়সা সম্পত্তির লোভ করতেছে, কিন্তু তোমার মধ্যে যে একটা তুমি আছে সেটাকে হয়তো তারা সবার চোখে তো আর ধরা পড়ে না সবকিছু। আমি তোমাকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে তোমাকেই করবো, আর না হলে কাউকে করবো না, কাউকে করবো না। তুমি প্লিজ, তুমি শান্ত হও। তোমাকে ওরা অনেক কথা বলেছে, তুমি কষ্ট পেও না। আমি ওদের হয়ে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি কেঁদো না। তুমি কেন ক্ষমা চাইছো? তোমার তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি কেন গরিব ঘরে জন্ম নিলাম? আজ আমি গরিব ঘরে জন্ম নিয়েছি বলেই তো আজ আমার এই অবস্থা। আমার ভাগ্যের জন্য আমিই দায়ী, আমি কখনো কাউকে দায়ী করি না। যাই হোক, তুমিও চলে যাও। তোমার ফ্যামিলি যেখানে রাজি না সেখানে তোমার বিয়ে করাটা ঠিক হবে না। তুমি চলে যাও। সুমাইয়া, তুমি চুপ থাকো। অনেক বলেছো, চুপ থাকো এবার। বিয়ে করলে আমি তোমাকেই করব। আমি কারো খাই না, কারো পড়ি না। উনি হচ্ছে আমার দুলাভাই, উনি হচ্ছে আমার বোন, আর উনি হচ্ছে আমার ছোট ভাই। আমি তো তাদের খাই না, আমি তো তাদের পড়ি না। আমি কাকে নিয়ে সুখে থাকবো, আমি কাকে নিয়ে সংসার করবো, সেটা একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার। আর যদি তোমাকে না পাই, আমি আর কাউকে বিয়ে করবো না। দেখো, তুমি যে আমাকে বিয়ে করতে চাচ্ছ, আমাকে বিয়ে করে তুমি সমাজের কাছে মাথা উঁচু করে কখনোই দাঁড়াতে পারবে না। কারণ আমার তো কোনো পরিচয় নেই, আমার মা নেই, বাবা নেই, একটা ভাই আছে প্রতিবন্ধী। অনেক কষ্টে সংসারটা চালায়। এই রাস্তায় তেল বিক্রি করে, এর বাসায় কাজ করে, ওর বাসায় কাজ করে, তারপর সংসারটা চালায়। তাছাড়া তুমি যদি আমাকে বিয়ে করো, তোমার আত্মীয় স্বজন সবাই কানাঘুষা করবে যে রাস্তার একটা টোকা, একটা গরিব ফকিন্নি ঘরের মেয়েকে বিয়ে করেছে। তাই আমি তোমার অপমান সহ্য করতে পারবো না। তাই তোমাকে বলছি, প্লিজ তুমি চলে যাও। তুমি চলে গেলেই ভালো হবে। তুমি কি একবার চুপ করবে? আমি তোমাকে একবার বলেছি না, সংসার করব আমি। কে কি বললো, কে কি করলো সেটা দেখার বিষয় না। যাকে যার ভালো লাগে তাকে নিয়ে সুখে থাকতে হয়। আর আমি বিয়ে করতেছি আমার লোভের জন্য না, আমার স্বার্থের জন্য না। আমার অন্তত মেয়েটা অন্তত একটা মা পাবে। কারণ আমি তোমার মধ্যে যেই জিনিসগুলো দেখতে পেয়েছি এটা আমি অন্য কারোর মধ্যে পাইনি। আমি অহংকারী বড় লোকের একটা মেয়েকে বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় তোমাকেই করব। আর তোমার যদি কোনো আপত্তি থাকে আমাকে বলতে পারো, তাহলে আমি আর তোমার পিছনে লাগবো না। তোমার যেহেতু কোনো সমস্যা নেই, তাহলে আমারও কোনো আপত্তি নেই। তবে সবকিছু ম্যানেজ করার দায়িত্ব তোমার, তোমার ফ্যামিলি, আশেপাশের লোকজন, সবকিছু। চলো আমার সাথে, আজকে তোমাকে আমি বিয়ে করব। আসো, সমাজ কি বললো, কে কি বললো সেটা দেখার বিষয় না, বাঁচতে হবে আমাকে। সমাজ আমার পেটে খানা দিবে না, ঠিক আছে? আসো। আভা,
আপা আচ্ছা, তোমার প্রতিবন্ধী ভাইটাকে নিয়ে তুমি ভেবো না। ওর চিকিৎসা, ওর যাবতীয় কি সমস্যা আমি দেখতেছি। ভাই শোনো, এদিকে তাকাও। তোমার চিকিৎসা, তোমার যাবতীয় সব সমস্যা আমি দেখবো, বুঝছো? আর তুমি কোনো টেনশন করো না, আমরা আসতেছি, যাব, আবার বিকালে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা 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 যে মানুষগুলো আসলে এভাবে গরিব অসহায়দেরকে অবহেলা করে, তারা আসলে মানুষই না। চলো।